হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির ইতিহাস। তার কারণ তোমরা সবাই জানো যে বিগত 2 দিনে বাংলার সব থেকে যে চর্চিত খবর সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। এবং যাদবপুর ইউনিভার্সিটি সবসময় চর্চার মধ্যে থাকে, সেটা আজকে থেকে নয়, স্বাধীনতার অনেক আগে থেকেই। আমি সেই বিষয়েই আজকে আলোচনা করব। এবং যারা কম্পিটিটিভ এক্সাম দাও তারা যারা দেখছো, এটা মডার্ন হিস্ট্রির আন্ডারে আসে এবং এই পিরিয়ড থেকে বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে যে পয়েন্টটা সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি জানতে গেলে আমাদের প্রথমে ফিরে যেতে হবে বঙ্গভঙ্গ টাইমে, অর্থাৎ 1905 সালে। এবং আমি তারও 1 বছর আগে অর্থাৎ 1904 সালে চলে যাব, যে বছর লর্ড কার্জন ইউনিভার্সিটি অ্যাক্ট এনেছিল। এবং সেই সময় কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে এই অ্যাক্টের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা হবে, কিন্তু অ্যাকচুয়ালি সংকোচন করা হয়েছিল। এবং তারপরে ওই সময় একটা পত্রিকা ছিল, তার নাম হচ্ছে সন্ধ্যা পত্রিকা, যেটা চালাতেন হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এবং এই সন্ধ্যা পত্রিকায় প্রথম দাবি করা হয় যে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক। তার কারণ এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি আমরা যেটা বলি, যেটা হচ্ছে 1857 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এই ক্যালকাটা ইউনিভার্সিটিকে তখন সবাই বলতো কি গোলদিঘির গোলামখানা। গোলদিঘি মানে কোনটা? এখন যেটা ওই আমাদের কলেজ স্ট্রিটের যেটা কলেজ স্কোয়ার, সেটাকে গোলদিঘি ছিল, গোলদিঘি বলতো। এবং তার পাশেই যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি, তাই জন্য বলতো গোলদিঘির গোলামখানা। তার কারণটা খুব সিম্পল, সবাই জানে যে ওখানে সবাই পড়াশোনা করবে এবং ওই একটু আধটু ইংরেজি শেখানো হবে এবং তারপর তারা সরকারি কাজ করবে, অর্থাৎ ইংরেজদের চাকরি করবে। তাই জন্য ইংরেজদের গোলামি করবে বলেই বলা হতো গোলদিঘির গোলামখানা। তো এহেন পরিস্থিতিতে আমাদের ব্রহ্মবান্ধব উপাধ্যায় তার সন্ধ্যা পত্রিকায় কি বললো? আমাদের একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে। ঠিক এই টাইমে অর্থাৎ 1905 সালে লর্ড কার্জন, তখন যে ভারতের ভাইসরয় ছিল, সে হচ্ছে বঙ্গভঙ্গ ঘোষণা করছে। কত সালে? 1905 16ই অক্টোবর। এবং কি বলা হচ্ছে? বাংলাকে দুটো ভাগে ভাগ করা হবে। তার কারণ কি ছিল? প্রশাসনিক কারণ দেওয়া হয়েছিল যে বাংলা যে প্রভিন্সটা সেটা অনেকটা বড় ছিল, তাই জন্য তাকে দুটো ভাগ করা হবে। কিন্তু আসল কারণ আলাদা ছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে বাংলায় যে হচ্ছে বিদ্রোহ, সেইটা কিন্তু চরম আকার ধারণ করছিল আস্তে আস্তে। তার কারণ বাংলায় ওই সময় অলরেডি অনুশীলন সমিতি, যুগান্তর দল, এগুলো কিন্তু তৈরি হতে শুরু করেছে। এই যে কার্জনের বঙ্গভঙ্গ, তার জন্য শুরু হয় কি? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়, স্বদেশী আন্দোলন শুরু হয়, বয়কট আন্দোলন। এবং এই আন্দোলনে সব থেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করেছিল তারা হচ্ছে স্টুডেন্টস, ছাত্ররা। দলে দলে ছাত্ররা এই আন্দোলনে যোগ দিচ্ছে। তারা সবাই স্বদেশীর প্রচার করছে এবং বিদেশি প্রোডাক্ট বয়কট করার কথা বলছে। এইবার কার্জন দেখছে এইরকম চলতে থাকলে তো বিপদ। কার্জন কি করলো? সোজা কথা টাইট দেওয়ার চেষ্টা করলো। কার্লাইল সার্কুলারটা খুব বিখ্যাত হয়েছিল ওই টাইমে। অ্যাকচুয়ালি শুধুমাত্র কার্লাইল সার্কুলার নয়, ওই সময় লিওন সার্কুলার, পেডলার সার্কুলার, এই সমস্ত সার্কুলার জারি করেছিল লর্ড কার্জন এবং লর্ড কার্জনের অধীনে থাকা বিভিন্ন সরকারি কর্মী। এবং এদের কাজ কি ছিল? এই সমস্ত যে ছাত্র, তারা যে রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করছে, তাদের উপরে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা। সোজাসুজি বলে দেওয়া হয়েছিল কেউ যদি ডিরেক্ট এখানে ইনভলভ থাকে, এই সমস্ত আন্দোলনে ইনভলভ থাকে, তাদেরকে কলেজ থেকে বহিষ্কৃত করা হবে। এবং বন্দে মাতারাম ধ্বনির উপরেও ব্যান্ড লাগানো হয়েছিল। তো এই সমস্ত কাজকর্ম করা হয়েছে। এই সার্কুলারটার একটাই মাত্র কারণ ছিল, সেটা হচ্ছে ছাত্রদেরকে এই আন্দোলন থেকে দূরে রাখা। কিন্তু ওই সময় শচীন্দ্র প্রসাদ বোস বলে একজন আসেন এবং তিনি কি করেন? তিনি হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি করেন, যেটা হচ্ছে কি? যেটা হচ্ছে এই 3টে সার্কুলারের অ্যান্টি হিসাবে কাজ করবে। অর্থাৎ এনারা ঠিক করেন যে আমরা নিজেরাই নিজেদের মতো কলেজ তৈরি করার চেষ্টা করি, নিজেরাই ছাত্র পড়াবো, নিজেরাই সার্টিফিকেট প্রদান করব। সুতরাং বঙ্গভঙ্গের সময় এই সমস্ত জিনিসপত্র কিন্তু শুরু হয়েছিল। তো এই যে হচ্ছে 3টে সার্কুলার, এখান থেকেই ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট শুরু হয়। ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট মানে কি? মানে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি আরো জোরালো হয়ে যাচ্ছে। এবং 9 নভেম্বর 1905 সালে সুবোধচন্দ্র মল্লিক এই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রাতারাতি 1 লক্ষ টাকা দানের প্রতিশ্রুতি দেন। এনাকে দেখে সমাজের যারা তৎকালীন প্রভাবশালী এবং ধনী ব্যক্তি ছিলেন, তারাও এগিয়ে আসে এবং তারাও কিন্তু যথেষ্ট দান করেন। এই সবেরই ফলস্বরূপ 11ই মার্চ 1906 সালে প্রতিষ্ঠা হয় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, যেটাকে আমরা কি বলবো? যেটাকে আমরা বলবো জাতীয় শিক্ষা পরিষদ। তৈরি হলো কি? জাতীয় শিক্ষা পরিষদ, যার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
রাসবিহারী ঘোষ, এটা কিন্তু রাসবিহারী বোস না, এটা কিন্তু রাসবিহারী ঘোষ। ইনি হচ্ছে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তোমরা সবাই জানো 1907 সালে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়। সেই সময়তে ইনি হচ্ছে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। আর তোমরা যেটা বলছো রাসবিহারী বোস, তিনি হচ্ছে কি আলিপুর ষড়যন্ত্র মামলার মাস্টার মাইন্ড। আমাদের দিল্লিতে লর্ড হার্ডিঞ্জের উপরে বোম মারার যে মাস্টার মাইন্ড, বসন্ত বিশ্বাসকে দিয়ে বোম মারিয়েছিল। 1914 সালে সামরিক অভ্যুত্থান চেয়েছিল এবং পরবর্তীতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ প্রতিষ্ঠা করে, যেটা পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিল। সেই রাসবিহারী বোস কিন্তু আলাদা, এটা হচ্ছে রাসবিহারী ঘোষ। তো যাই হোক সেসব কথা। এই যে এনসিই অর্থাৎ হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ, এটার মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, এই তিন ক্ষেত্রেই জাতীয় আদর্শে শিক্ষার ব্যবস্থা করা। কিন্তু এখানে পরবর্তীতে বিভাজনও তৈরি হয়েছিল, সেই ডিটেলে আমি আর যাচ্ছি না। তো যাই হোক, এই যে এনসিই এর সাথে কারা কারা যুক্ত ছিল, এক একজন লেজেন্ডারি ব্যক্তিত্ব ছিলেন, ঠিক আছে। তার মধ্যে রাসবিহারী ঘোষের নাম তো আমি বলেই দিলাম, রাজা সুবোধচন্দ্র মল্লিক, রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যাকচুয়ালি ল্যান্ড হোল্ডার যে সোসাইটিটা ছিল, মানে রবীন্দ্রনাথের বাবা নয়, তার বাবা, মানে রবীন্দ্রনাথের ঠাকুরদা, মানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যেটা তৈরি করেছিল, সেই ল্যান্ড হোল্ডার সোসাইটিও কিন্তু এইটার সাথে যুক্ত ছিল। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরির জন্য কিন্তু যথেষ্ট সাহায্য করেছিল। তো যাই হোক, ঋষি অরবিন্দ ঘোষ তিনি যুক্ত ছিলেন। আমি অরবিন্দ ঘোষ নিয়ে আরো ডিটেলে বলবো। তারপর তারানাথ পালিক, সতীশচন্দ্র মুখার্জি প্রমুখ ব্যক্তিত্ব এখানে যুক্ত ছিলেন। এবং তোমরা এই যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে কথা শুনলেই দেখবে একটা অরবিন্দ ভবন বলে দেখবে একটা ভবন আছে ওখানে, এবং যেটা খুব বিখ্যাত। যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে যখনই মিডিয়ায় কথা হয় দেখবে এই অরবিন্দ ভবনের নামটা আসে। কেন আসে? তার কারণ এই টাইমে যখন জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়, তখন এই যে টাইম পিরিয়ডে অরবিন্দ ঘোষ ওই টাইমটায় খুব বড় সড়ো একটা চাকরি করতো। কোথায়? বড়দায়। সেখানকার যে রাজা ছিল তার আন্ডারেই চাকরি করতেন, এবং বেতন ছিল প্রায় 750 টাকা, তৎকালীন দিনে বিশাল টাকা, ঠিক আছে। এবং তিনি এই যে জাতীয় শিক্ষা পরিষদ বা এই সমস্ত যেখানে যারা মেম্বার ছিল তাদের আহ্বানে মাত্র 150 টাকায় সেই চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে জয়েন করে। এখানে তো 150 লেখা, মানে আমি এখন যে সোর্সটা নিয়েছি সেখানে 150 লেখা, কিন্তু আমি যখন পড়েছিলাম তখন এই 50 টাকা পড়েছিলাম। আমি জানি না কোনটা ঠিক, মোস্ট প্রবাবলি 50 টাকা। এবং উনি বিভিন্ন পত্রিকা চালাতেন, সেখান থেকেও কিছু টাকা আসতো। তো যাই হোক, একটা বড় সড়ো চাকরি ছেড়ে কিন্তু এখানে উনি চলে এসেছিলেন। এসে উনি কি করছেন, এই যে বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড স্কুল, যেটা জাতীয় শিক্ষা পরিষদেরই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেখানে উনি শিক্ষকতা করছেন, এবং উনি হচ্ছে প্রথম প্রিন্সিপাল। এবং অরবিন্দ ঘোষ নিয়ে যদি আরো আমি বলতে চাই, তোমরা জানো ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে চরমপন্থী ও নরমপন্থী। কংগ্রেসের দুটো দলে ভাগ হয়ে যায়, তাই না? অরবিন্দ ঘোষ ছিল হচ্ছে চরমপন্থীদের দলে। চরমপন্থীদের দলে যে 4টে বিখ্যাত নেতার কথা বলা হয়, তার নাম কারা কারা? লাল, বাল, পাল এবং অরবিন্দ ঘোষ। আরো বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু এই 4টে নাম মেনলি নেওয়া হয়। তো ইনি ছিলেন চরমপন্থীদের দলে। এবং 1908 সালে এটা হচ্ছে আলিপুর ষড়যন্ত্র মামলা হয়, যেটায় ক্ষুদিরামের ফাঁসি হয়। সেই আলিপুর ষড়যন্ত্র মামলায় এই অরবিন্দ ঘোষেরও কিন্তু নাম আসে, এবং সেই সময় ব্যারিস্টার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহায়তায় কিন্তু উনি বেরিয়ে আসেন, এবং পরবর্তীকালে ইনি পন্ডিচেরি চলে যায়। সেখানে উনি ধর্মকর্ম নিয়ে থাকে, এবং তারপরে উনি ঋষি অরবিন্দ নামে পরিচিত হয়। তারপর উনি সক্রিয় রাজনীতিতে আর কোনোদিন আসেননি। নেক্সট, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন, 1906 সাল। এই যে জাতীয় শিক্ষা পরিষদ, যেটা আমি তোমাদের বারবার বলছি, এদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল কি? টেকনিক্যাল এডুকেশন। তাই জন্যই এরা 1906 সালেতেই তৈরি করে বিটিআই, যেটাকে বলা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবং এই বিটিআই এর সাথে তারানাথ পালিক তো যুক্ত ছিলেন, তার সঙ্গে ছিল কে? সোসাইটি ফর প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন ইন বেঙ্গল, এরাও কিন্তু যুক্ত ছিল। এবং 1910 সালে টেকনিক্যাল এডুকেশনের প্রতিষ্ঠানটি পরিচালনকারী সোসাইটি এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের মধ্যে সংযুক্তি ঘটে। এরপরে আসছে 1928 সাল। এই সময় কি হবে? এই সময় হবে নাম পরিবর্তন। এই যে বিটিআই, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন, এর নাম পরিবর্তন হয়ে কি হচ্ছে? কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বেঙ্গল। এবং এই প্রতিষ্ঠানটি পরবর্তীকালে কি হচ্ছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি শিক্ষার অন্যতম প্রধান ভিত্তি হয়ে ওঠে। তো মোটামুটি এই ছিল স্বাধীনতার আগের ঘটনা। তারপরে দেশ স্বাধীন হচ্ছে, 1955 সাল আসছে। এই সময় আমাদের 1955 সালে যে হচ্ছে বেঙ্গল যে লেজিসলেচার, মানে আমরা যেটাকে আমাদের বিধানসভা বলি, সেখানে কি হচ্ছে? সেখানে যাদবপুর ইউনিভার্সিটি বিল পাস করা হয়, এবং তৈরি হয় হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। এবং ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট কে হচ্ছে? তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। এবং ডক্টর ত্রিগুণা সেন প্রথমে রেক্টর এবং পরে হচ্ছে ভাইস চ্যান্সেলর, ঠিক আছে। এই ত্রিগুণা সেন, এনার নামেও একটা ভবন আছে, আমি দেখেছি। নেক্সট, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও ছাত্র রাজনীতি। তো তোমরা মোটামুটি বুঝতেই পারলে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকের এই ছাত্র রাজনীতি নয়, এ দেশ স্বাধীনের আগে থেকেই হয়ে আসছে। এবং এই যখন সার্কুলার জারি করা হচ্ছিল তখন এখানে অ্যান্টি সার্কুলারও করা হয়েছিল, ঠিক আছে। শুধু তাই নয়, এই যে দেশ স্বাধীনের পরে আর কি 1960-70-এর দশকে
যখন এই নকশাল আন্দোলন হয়, যেটা নিয়ে একটা ক্লাস আমি অলরেডি করিয়েছি, এই নকশাল আন্দোলনের সময় কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে একটা অংশ আর কি সক্রিয়ভাবে কিন্তু পার্টিসিপেট করেছিল। এবং যাদবপুর ইউনিভার্সিটির যদি তুমি বিভিন্ন ছাত্র সংগঠনগুলো দেখো, এসএফআই তো তুমি নাম পাবেই, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তার সাথে সাথে অনেক তুমি ইউনিয়নের নাম পাবে ওখানে, যেমন হচ্ছে এএফএসইউ, মানে হচ্ছে ওদের আর্ট ফ্যাকাল্টি আছে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটা মানে 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 পলিটিক্যাল উইংস আছে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের মানে সায়েন্স ফ্যাকাল্টির আছে। তো এইভাবে দেখো প্রত্যেকটা নামেতেই আছে, দেখো এএফএসইউ আর্ট ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন, তারপর হচ্ছে এফইটিএসইউ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন, তারপর এসএফএসইউ সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন, এবং এখন যাদবপুর ইউনিভার্সিটি আর একটা নাম শোনা যাচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে এবিভিপি, ঠিক আছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যেটা এখন যাদবপুর ইউনিভার্সিটিতে নাম শোনা যাচ্ছে, এমনি সারা ভারতবর্ষে তো এটা আগেও নাম শোনা যেত। এছাড়াও আরো আছে, তো এগুলোই মেন এগুলোই মোটামুটি শোনা যায়, তাই জন্য এগুলোরই আমি নাম নিলাম। তো বলার বিষয়বস্তু হচ্ছে এই, আমি শুধু ইতিহাসটাই নিয়ে এসেছি, বর্তমানে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবার ঠিক ভুল, ঠিক আছে, কারা ঠিক কারা ভুল এ হচ্ছে সবার ব্যক্তিগত চয়েস, কিন্তু যাই হয়ে যাক, কিন্তু আমি একটা জিনিস সর্বদা মনে করি, যে কোনো ইউনিভার্সিটি, সেটা যাদবপুর ইউনিভার্সিটি হোক, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, সেটা দিল্লির জেএনইউ ইউনিভার্সিটি হোক, প্রেসিডেন্সি হোক, যাই হোক না কেন, সেটা ইউনিভার্সিটি সবসময় ছাত্রদের। এই ছিল মোটামুটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে আমার ভিডিও। আমি জানি আমার থেকে অনেক বেশি জানবে যাদবপুর ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, কেননা সেটা তার নিজের ইউনিভার্সিটি, সে ওই নিয়েই কালচার করে, আর এমনি এই সমস্ত বিষয়বস্তু নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির ছেলেমেয়েরা অনেক বেশি কালচারাল আর কি, তারা নিজের ইতিহাসটা জানে। ইউনিভার্সিটির বিভিন্ন জিনিস দু একটা এদিক ওদিক যদি হয়ে যায়, তোমরা অবশ্যই জানিও, কেউ যদি যাদবপুরের দেখে থাকো, তার কারণ তারা জানে, এটা অস্বীকার করার জায়গা নেই, তারা নিজেদের ইউনিভার্সিটি কেন, তারা মোটামুটি যে কোনো বিষয় নিয়েই জানে। তো যদি তোমাদের মনে হয় যে কোনো বিষয়ে কোনো গন্ডগোল হয়েছে, তাহলে তোমরা অবশ্যই জানিও, যদি কেউ দেখে থাকে। তার কারণ আমার চ্যানেল এমন কোনো বড় নয় যে আমি ভিডিও বানালাম আর সবাই দেখবে। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।